হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেভিও ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেই বেঙ্গলি সিলেবাস ভিত্তিক আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেওয়া রয়েছে। বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের যে অবদান রয়েছে সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের এই সিলেবাস থেকে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ক্লাস করাচ্ছি। এর আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবে। আমি কিন্তু পার্ট পার্ট করে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি। ঠিক আছে, আজকে ক্লাসটির আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগে জানিয়ে দিয়ে যাই আমি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি যে দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি কি রাখা হচ্ছে সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। তোমরা যারা যারা এসকেভিও ইউনিভার্সিটির আন্ডারে আছো, তোমাদের থার্ড সেমের কোর্স ফি কিন্তু রাখা হচ্ছে 599। ঠিক আছে, যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে আমার আলোচনার টপিক হচ্ছে বাংলা গীতি কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশ যে রয়েছে তার অবদান কতটা ছিল সেই সম্পর্কে আলোচনা। দেখ, কি বলছে যে বাংলা আধুনিক কবিতার জগতে জীবনানন্দ দাশ, সালটা বলছে 1899 থেকে 1954, এক অনন্য নাম। আমরা দেখব এই যে বাংলা আধুনিক কবিতার জগতে এই জীবনানন্দ দাশ, এটা কিন্তু একটা হচ্ছে অনন্য নাম। মানে তিনি কিন্তু বিশেষ বিখ্যাত ছিল বাংলা আধুনিক গীতি কবিতার ইতিহাসে, তিনি বিশেষ খ্যাতি লাভ করেছেন। তাই বলছে তিনি রবীন্দ্র উত্তর যুগে গীতি কবিতাকে নতুন দিগান্তে পৌঁছে দেন। আমরা দেখব রবীন্দ্র উত্তর যুগে তিনি কবি ছিলেন এবং সেই সময় তিনি কিন্তু এই গীতি কবিতাকে একটা নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিলেন কবি জীবনানন্দ দাশ। ঠিক আছে, সেই সম্পর্কে এক একটা পয়েন্ট করে করে আমি আলোচনা করছি। দেখো, প্রথমে বলেছে রবীন্দ্র উত্তর যুগে নবত্ব, মানে এই যে রবীন্দ্র উত্তর যুগে তিনি একটা নবত্ব বলতে নতুন জিনিসের বা নতুন যুগের একটা সূচনা করেছেন, সেই সম্পর্কে বলছে। তবে কি বলছে প্রথম পয়েন্টে, যে রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত হয়ে জীবনানন্দ দাশ আধুনিক বেদনা, একাকিত্ব, নিরাশা, অস্তিত্ববোধকে গীতি কবিতায় স্থান দিয়েছেন খুব সুন্দরভাবে, যার জন্য তিনি খ্যাতি লাভ করেছেন। তাকে রোম্যান্টিক কবি বলা হয়, প্রেমের কবি, ঠিক আছে, প্রকৃতির কবি তাকে বলা হয়। তিনি খুব সুন্দরভাবে আমরা দেখব একাকিত্ব রয়েছে, তারপরে নিরাশা রয়েছে, এই সমস্ত বিষয়কে কিন্তু খুব সুন্দরভাবে তার বিভিন্ন যে গীতি কাব্য রয়েছে বিভিন্ন কাব্যের মধ্যে কিন্তু ফুটিয়ে তুলে দিয়েছে। মানে একটা নতুন বিষয় নিয়ে কিন্তু তিনি গীতি কবিতায় স্থান দিয়েছে। দেখো দ্বিতীয় পয়েন্টে কি বলছে, প্রকৃতি চেতনা। বলা হচ্ছে যে তার কবিতায় প্রকৃতির এক স্বতন্ত্র রূপ দেখা যায়, যা বাংলায় প্রাচীন গ্রামীণ প্রকৃতি, ধান ক্ষেত, নদী, অরণ্য, পাখি, সন্ধ্যা সবই গভীর ইতিময়ের সঙ্গে চিত্রিত হয়েছে। আমরা দেখব তাকে প্রকৃতি প্রেমিক কবিও কিন্তু বলা হতো। একটুক্ষণ আগে আমি বললাম তার বিভিন্ন যে কাব্যগুলো রয়েছে সেই কাব্যের মধ্যে তার যে প্রকৃতির প্রতি একটা টান, একটা ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেটাই আমি বললাম, যেমন তার বিভিন্ন কাব্যের মধ্যে আমরা দেখতে পারবো তিনি যে সমস্ত কাব্য রচনা করেছেন, ধান ক্ষেত দেখতে পারবো, ধান ক্ষেতের দৃশ্য, তারপরে নদী, অরণ্য, সন্ধ্যা, এই সমস্ত প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন কাব্যের মধ্যে। ঠিক আছে, দেখো পরে কি বলছে, পরের পয়েন্টে বলা হচ্ছে আধুনিক মনন ও বেদনার প্রকাশ। আমরা দেখব তিনি আধুনিক মানুষের নিঃসঙ্গতা, হতাশা, মৃত্যু চিন্তা এবং জীবনের ক্ষণস্থায়িত্বকে গীতি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। মানে আধুনিক মানুষের যে একটা নিঃসঙ্গতা যে রয়েছে, মানে মানুষ যত আধুনিক দিকে যাচ্ছে তখন যে মানুষ একাকিত্বে পড়ে যাচ্ছে, নিঃসঙ্গতা, তারপরে মৃত্যু, চিন্তা, হতাশা, এই সমস্ত জীবনের ক্ষণস্থায়ী যে রয়েছে দুঃখ কষ্ট, এগুলোকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তার কাব্যের মধ্যে উপস্থাপন করেছেন। যে কারণে এই পয়েন্টের মধ্যে কিন্তু বলা হয়েছে আধুনিক মনন ও বেদনার প্রকাশ। দেখো চতুর্থ পয়েন্টে কি বলেছে, 4 নম্বরে রয়েছে ভাষা চিত্রকল্প। আমরা দেখব জীবনানন্দ দাশের কবিতার অনন্য চিত্রকল্প ও প্রতীকের
প্রতীকের ব্যবহার গীতি কবিতাকে সমৃদ্ধ করেছে এবং তার কবিতা সুরম্য, বিষণ্ণ অথচ হৃদয়গ্রাহী কিন্তু হয়ে উঠেছে। মানে তার ভাষা আর চিত্রকল্প খুব সুন্দরভাবে কিন্তু তার বিভিন্ন কাব্যের মধ্যে তিনি তুলে ধরে দিয়েছেন, যার মধ্যে একটা হৃদয়গ্রাহী মানে আমাদের হৃদয়ের একটা টান কিন্তু আমরা দেখতে পারবো তার বিভিন্ন কাব্যের মধ্যে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এই জায়গাটা ভালো করে দেখে নাও। তিনি যেই সমস্ত কাব্যগুলো লিখেছেন তার মধ্যে যে কাব্যগ্রন্থগুলো ছিল বেশি খ্যাতি যার জন্য তিনি লাভ করেছেন, যেটা রয়েছে ঝরাপালক, তারপর রয়েছে ধূসর পাণ্ডুলিপি, শালগুলো দেখো সাইডে কিন্তু দেওয়া আছে, আমি বললাম না। তারপর রয়েছে বনলতা সেন, তার বিখ্যাত একটা কাব্য আমরা শুনেছি এর আগে, বিখ্যাত একটা কবিতা বনলতা সেন, কবি জীবনানন্দ দাশের লেখা। তারপরে রয়েছে মহাপৃথিবী, এগুলো কিন্তু তার একটা বিখ্যাত বিখ্যাত কাব্য। ঠিক আছে, দেখো পরে বলছে এগুলিতে তিনি কি করেছেন, এই সমস্ত যে কাব্যগুলো যে তিনি লিখেছেন এগুলিতে প্রকৃতি, প্রেম, মৃত্যু চেতনা, তারপরে অস্তিত্বের অনিশ্চয়তা প্রভৃতি বিষয় নিয়ে গীতিময় ভঙ্গিতে কিন্তু তিনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। মানে জীবনের প্রকৃতির প্রতি তার প্রেম, তারপরে জন্ম মৃত্যু, এই যে দুঃখ হতাশা, এই সমস্ত জিনিসটি কিন্তু খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, এই যে এখানে যে বললাম গুরুত্বপূর্ণ তার কয়েকটা কাব্যগ্রন্থ, এই জায়গাগুলোর নামগুলো, তার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থের নামগুলো কিন্তু দেখে রাখবে, যেগুলো তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু এসে থাকে। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, এগুলোতে প্রকৃতি, প্রেম, মৃত্যু চেতনা, অস্তিত্বের অনিশ্চয়তা প্রভৃতি বিষয় গীতিময় ভঙ্গিতে প্রকাশ পেয়েছে। 6 নম্বর পয়েন্টে লাস্টে আমরা দেখবো বাংলা গীতি কবিতার নতুন ধারা। প্রথমে শুরুতেই আমি বলেছি তিনি গীতি কবিতা একটা নতুন ধারা নিয়ে কিন্তু আর কি লেখা শুরু করেছিলেন তার লেখনের মধ্যে। তাই বলছে তার কবিতার একদিকে যেমন প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক যোগে ফুটে ওঠে, তেমনি অন্যদিকে আধুনিক জীবনের সংকট ও নিঃসঙ্গতা প্রতিফলিত হয়। এই দ্বৈত সুর বাংলা গীতি কবিতাকে একটা নতুন পথ দেখায়। আমরা দেখবো দুটো সুরকে একত্রিত করে কিন্তু তিনি গীতি কবিতায় একটা নতুন পথ অবলম্বন করতে শুরু করেন তার লেখনীর মাধ্যমে। ঠিক আছে, তো এই যে জীবনানন্দ দাশের মতো বাংলা গীতি কবিতার ইতিহাসে সেই সম্পর্কে আলোচনা আজকে ক্লাস 10 এতটুকুন ছিল। ইনফরমেশন নিয়ে কিন্তু আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, আজকের আলোচনা এখানে রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।